অনেকে আমাকে বলেছেন যে ভারতের নির্বাচন নিয়ে যেন কিছু বলি। নির্বাচনের সময় আমি তখন ভারতেই ছিলাম, যখন শুরু হয় আর কি। প্রায় মাসখানেকের মতোই ছিলাম আমি, মাসখানেকের কাছাকাছি ভারতেই ছিলাম। তো সাউথে বিজেপির অবস্থান খুব শক্ত না, এটা বরাবরই, আগেও ছিল না, এখনও নেই। আপনার কংগ্রেসেরই সেখানে শক্ত ঘাঁটি নেই, আর তো বিজেপি, কারণ তাদের আঞ্চলিকতা খুবই মজবুত, বিশেষ করে তামিলদের। আর সেখানে প্রচুর হিন্দুত্ববাদ বিরোধী নেতা রয়েছে, খোদ হিন্দুরাই হিন্দুত্ববাদ বিরোধী, যা পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নজরে আসে না। অন্য কোনো দেশে এটা সম্ভাবনা যে নিজ দেশেই নিজের ধর্মের বিরুদ্ধে কথা বলা বা নিজের ধর্মের বিরুদ্ধে গিয়ে কথা বলা খুব কঠিন বিষয়, যেটা সাউথে উল্টা। সেখানে প্রচুর আপনি হিন্দুত্ববাদ, এমনকি হিন্দু বিরোধী বক্তব্য, সরাসরি হিন্দু বক্তব্য বিরোধী বহু হিন্দু পাবেন। যা বলছিলাম, ভারতের রাজনীতিতে দুটো জিনিস খুব মারাত্মক। সেখানে রাম মন্দির একটা ইস্যু। রাম মন্দির ইস্যুতে যেমন মুসলমানদের ভোট বিভক্ত হয়ে যাবে, অধিকাংশ মুসলমান এই প্রসঙ্গে এসে ভোট দেবে না, কারণ মুসলিম নেতা এবং বামপন্থীরা এ বিষয়ে মুসলমানদেরকে তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে যাতে বিজেপিকে ভোট না দেয়। আবার ঠিক তেমনি অনেক হিন্দু আছেন যারা কংগ্রেস করেন বা অন্যান্য দল করেন, প্রায় 2 ডজনের মতো দল মিলে একটি ঐক্য করেছে, বিজেপি বিরোধী ঐক্য। তারাও আবার বিজেপির এই রাম মন্দির নির্মাণ প্রসঙ্গ এলে সেখানে তারা তাদের ভোট আবার বিজেপিকে দিয়ে দিতে পারে। তো সঙ্গত কারণেই রাম মন্দির একটা ফ্যাক্ট, সেটা বিজেপির বিপক্ষেও যেমন আছে, বিজেপির পক্ষেও আছে। কারণ ভারতকে বলা হয় রামের দেশ, ভারতকে বলা হয় হিন্দুস্তান, হিন্দুদের দেশ, সেখানে হিন্দু ধর্মের প্রভাব থাকবে বেশি, এটাই স্বাভাবিক। বরং এতদিন কীভাবে হিন্দু বিরোধী এখানে থাকে সেটাই বিস্ময়কর ব্যাপার আমার মনে হয়। তবে এবার অনেকে মনে করতেছেন বিজেপি 400 পার হয়ে যাবে, আবার কেউ কেউ মনে করতেছেন বিজেপি 200 নিচে চলে আসবে। পাকিস্তানের কিছু সাংবাদিক, বাংলাদেশের মিডিয়া এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথায় মনে হয় বিজেপি 200-র কম আসন পাবে। যদিও খোদ মমতা ব্যানার্জি 40-45টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। ধরে নিলাম বিজেপি 200ই পেল, তার সাথে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার মাথায় আসে না। তবে আমার অনুমান, যদি ব্যক্তিগত মনে করা হয়, আমার ধারণা বিজেপি ক্ষমতায় আসবে, তাদের জোটের কথা বলতেছি, 330 থেকে 403, আবারও বলি 330 থেকে 403 এর মধ্যেই থাকবে তাদের আসন সংখ্যা। আমার গবেষণায়, আমার চিন্তায়, আমার অভিজ্ঞতায় আমি যা মনে করি। এবং তাদের যে এনডিএ জোট, আবারও বললাম পরিষ্কার করে, মানে শুধু বিজেপির বলতেছি না, যাই ঘটুক, এনডিএ জোট 330 থেকে 403, 404-500 হবে না, এর মধ্যেই থাকবে বিজেপি জোটের ফলাফল, মানে তাদের বিজয়ের ফলাফল। এবং আমার ধারণা, এবং অনেকেরই ধারণা, যে বিজেপি আবার ক্ষমতায় আসতেছে। তবে যদি কেউ কেউ মনে করে ভবিষ্যতে যোগী আদিত্যনাথ বা অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন, আমার তা মনে হয় না। বিজেপি ক্ষমতায় আসলে অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী হবে, এটা আমার মনে হয় না। বিজেপি ক্ষমতায় এলে এবার নরেন্দ্র মোদী হবেন প্রধানমন্ত্রী, এবং ভবিষ্যতে অন্য কেউ চলে আসবে এই বিজেপির প্রধানমন্ত্রী হিসেবে, জোটের প্রধানমন্ত্রী হিসেবে, এটা আমার ধারণা। যা বলছিলাম, ভারতের প্রসঙ্গ হয়ে দাঁড়াবে এবার রাম মন্দির। তবে বিজেপি যদি 400 সিট পায়, তাহলে নিশ্চিত থাকবেন, বা 350+ পায়, 350-এর বেশি আসন পেয়ে যায় বিজেপি জোট বা বিজেপি, তাহলে ধরে নেবেন মুসলমানরা তাদের প্রচুর সংখ্যক ভোট দিয়েছে। নিশ্চিত থাকেন, খোদ মুসলমানরাই তাদের ভোট দিয়েছে। কারণ মুসলমানদের ভোট ছাড়া, মুসলিম সম্প্রদায়ের ভোট ছাড়া বিজেপির পক্ষে 400 আসন পাওয়া প্রায় সম্ভবই না। কারণ আবারও বললাম, সেখানে প্রচুর যে সমস্ত দল তাদের বিরুদ্ধে, বিশেষ করে ভারতের বাম জোট তীব্র বিজেপি বিরোধী, বিজেপি জোট বিরোধী, তেমনি সাউথের লোক রয়েছে প্রচুর বিজেপি বিরোধী,
তাদের চিন্তা চেতনা। 24টা দল সেখানে ঐক্য করেছে এবং সরাসরি রাম মন্দির এবং হিন্দুত্ববাদকে আক্রমণ করেও তারা কথা বলে। সুতরাং এমনকি তাদের আসনও আছে, এমন না যে তারা শুধু কথার কথা বলে, তাদের আসনও আছে, তারা প্রচুর ভোট পায় সেখানে। হিন্দু এবং রামকে বিরোধিতা করেও কল্পনা করেন বাংলাদেশে কেউ ইসলাম ধর্ম বা পাকিস্তানে কেউ ইসলাম ধর্ম এবং রাসূলের বিরোধিতা করে ভোট পাবে, শূন্যতে চলে যাবে। কিন্তু ভারতে তা পায়। সাউথে তীব্র হিন্দুত্ববাদ বিরোধী এবং রাম বিরোধী মানুষ আছে এবং নেতারা বহু আসনে মানে বিপুল ভোটে পাশ করে। এটা ভারত একটা ব্যতিক্রম। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র মানে ভোটের দিক থেকে, এমনকি ভোটারের সংখ্যায় আমেরিকার যত না জনগণ তার দ্বিগুণেরও বেশি তার ভোটার। ইউরোপে যত না মানুষ আছে তার চেয়ে বেশি আছে ভারতে ভোটার। সুতরাং ভারতের এই ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ, পৃথিবীর বহু দেশের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশ পাকিস্তানের জন্য তো গুরুত্বপূর্ণ বটেই। ভারতের ইলেকশনে কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতায় আসলো না, বা কোন দল আসলো কোন দল আসলো না, বা কোনো দল তাদের পক্ষে থাকুক বা না থাকুক, ভারতের নির্বাচন এগুলো সারা পৃথিবীতে প্রভাব ফেলে। বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানের উপরে তো প্রভাব পড়বেই। আমরা সেটা দেখতে পাচ্ছি, স্পষ্টই দেখতে পাচ্ছি যে ক্ষমতার পরিবর্তন ঘটলে কী ঘটে। আর আবারও বলি যে এবার বিজেপি আমার ধারণায়, আমার গবেষণায়, আমার চিন্তায়, আমার হিসেবে 430 থেকে 403 এর মধ্যে ওঠানামা করবে এবং বিজেপি জোটই আবার ক্ষমতায় আসতেছে এবং সব ঠিকঠাক থাকলে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এখন ওই যদি মমতার হিসাব ধরেন তাহলে 200, আর পাকিস্তানের সাংবাদিকদের গবেষণা ধরলে আপনি 200 সিট পাচ্ছে। যদিও তারা এনডিএ জোটই বুঝে না। তারা কি, পাকিস্তানের 3 জন সাংবাদিককে দেখলাম কথা বলতে, তারা সেখানকার বিশেষজ্ঞ ব্যক্তি, তারা পৃথিবীর মানে পাকিস্তান এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বল, তারা এনডিএ জোটই বুঝে না। আশ্চর্য হয়ে গেলাম আমি, তারা এনডিএ জোটটা যে কি এটাই বুঝে না। তারা বলেছে এনডিএ জোট 300 আসন পাবে কিন্তু ক্ষমতায় যাবে না। এটা পাকিস্তানের সাংবাদিকদের কথা। 272 পেলে তো ক্ষমতায় যাবে, এটাই তারা বুঝলো না যে এনডিএ জোটটা কি। আমি আবারও বলি যে ভারতে এবার রাম মন্দির হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। আপনি ওই বেকারত্ব, রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্রর উন্নয়ন, অনেকেই বলতেছে যে গণতন্ত্রের পতন ঘটেছে। ক্ষমতায় আপনি না থাকলে গণতন্ত্রের পতন ঘটে? এমন তো না যে তারা ইলেকশনে যায় নাই। এটা তো বাংলাদেশের মতো না যে আপনাকে নির্বাচনে যেতে দেওয়া হয় নাই বা আপনি নির্বাচনে যান। সবাই তো নির্বাচনে গেছে, তো গণতন্ত্রের পতন ঘটলো কীভাবে? ওই আপনি ফেল করলে আপনি টানা কয়েকবার থাকলেই সে হয়ে গেল, জিতে গেল, সে স্বৈরাচার হয়ে গেল। তাহলে তো তুরস্কের এরদোগান তো স্বৈরাচার, সেটা আপনি মেনে নেন? ও, তা তো মানবেন না।